স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। দেশের বিভিন্ন জায়গায় তাপদাহ থাকবে আরো কয়েকদিন, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হতে পারে রবিবার থেকে। পঞ্চগড়ে তাপদাহে ঝলসে গেছে চায়ের চারা, মুখ থুবড়ে পড়েছে উৎপাদন, অর্ধেকের বেশি কারখানা বন্ধ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। মানুষের জন্য আত্মত্যাগ আওয়ামী লীগ ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আরো বলেন, নানা চক্রান্ত সত্ত্বেও রক্ত দিয়ে দেশের মানুষের অধিকার আদায়ের পাশাপাশি তা সমুন্নত রাখতে পেরেছে আওয়ামী লীগে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সকালে গণভবনে দলের নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সহযোগী সংগঠনের নেতারা একে একে কুশল বিনিময় করে দুর্দিনের কাণ্ডারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে জাতির পিতার কন্যা দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে দলের নেতাকর্মীদের অবদান স্মরণ করেন। কোন পরিস্থিতিতে দেশে ফিরে দলের দায়িত্ব নিয়েছিলেন তা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু বনানীতে সারি সারি খবর। 32 নম্বরে আমরা মিলাদ করতে চাইলাম, আমাকে ঢুকতে দেয়নি জিয়া রহমান। উল্টো বলছিল যে বাড়ি দেবে, গাড়ি দেবে, সব দেবে। আমরা না, তার কাছ থেকে আমরা কিছু নেব না। খুনির কাছ থেকে আমি কিছু নিতে পারি না। শেখ হাসিনা বলেন, সুসংগঠিত রাজনৈতিক দল বলেই করোনা সহ যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পেরেছে আওয়ামী লীগ। কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল, সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি, কিন্তু আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে বড় কথা। নিজের জন্য কিছু নয়, দেশের মানুষের ভবিষ্যৎ আরো সুন্দর করে দিয়ে যাওয়ার অঙ্গীকার উঠে আসে বঙ্গবন্ধু কন্যার কথায়। ভবিষ্যৎটা আরো সুন্দরভাবে গড়ে তুলে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে পালন হচ্ছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত, মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসের অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরআন খতম করা হয়েছে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এদিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্যালি ও পথসভা হয়েছে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি পালন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ নির্বাসন শেষে 1981 সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন তিনি। এরপর নানাভাবে বিভক্ত আওয়ামী লীগের হাল ধরেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামে দিয়েছেন নেতৃত্ব। গত 1.5 দশক ধরে ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। আরো জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর বিরূপ রাজনৈতিক পরিবেশের কারণে তাকে প্রবাসী কাটাতে হয়। 1981 সালের 17 মে বিকেল 4:30টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানায় লাখো মানুষ। মিছিল আর জনস্রোতের শহরে পরিণত হয় রাজধানী। সেদিনকার স্মৃতি এখনো সমুজ্জ্বল আওয়ামী লীগের শীর্ষ নেতার মনে। তিনি যেদিন আসলেন, লক্ষ লক্ষ মানুষ তাকে সম্বোধনা জানালো। তারা মনে করলো বঙ্গবন্ধুকে তারা ফিরে পেয়েছে। দীর্ঘ পথ
65 থেকে 70 মাইল বেগে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি ছিল, সেটা উপেক্ষা করে মানুষ সেদিন বিমানবন্দরে গিয়েছিল। এবং তার জন্য যে আমরা সম্বর্ধনা ব্যবস্থা করেছিলাম মানিক মে এভিনিউতে, ঝড় বৃষ্টির জন্য তার সব ছিঁড়ে যায়, মাইক অকেজো থাকে, সবই লাইট থাকে না। তারপরে তিনি সেখানে বক্তব্য রাখেন। তিনি বলেছিলেন, আমি নেতা হওয়ার জন্য আসিনি, আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন, বঙ্গবন্ধুর একজন কর্মী হিসাবে তার আদর্শ বাস্তবায়নের জন্য আমি জীবনকে বাজি রেখে আপনাদের কাঁধ মিলিয়ে কাজ করার জন্য এসেছি। আপনারা আমার সাথে থাকবেন, বঙ্গবন্ধুর আদর্শ ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে লাখো জনতার সংবর্ধনায় পিতার হত্যার প্রতিশোধ এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় জানান শেখ হাসিনা। অত্যন্ত পিচ্ছিল পথে তার এগোতে হয়েছে, বারবার তার জীবনের ঝুঁকি এসেছে, 19 বার তাকে প্রাণনাশ করার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন এবং আমি মনে করি তিনি বেঁচে আছেন বলে আজকে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা পাচ্ছে। আজকে বাংলাদেশের যে অগ্রগতি, যেটা মানুষ চাক্ষুষ দেখতে পাচ্ছে, সারা বিশ্ববাসী দেখতে পাচ্ছে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি। আর শেখ হাসিনার জন্য বাংলাদেশ একটি দেশ হিসাবে, আত্মমর্যাদাশীল দেশ হিসাবে পৃথিবীর মুখে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং তিনিও তার নিজেকে একজন রাষ্ট্রনায়ক হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। এটাও আমাদের জন্য গৌরবের। 4 দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন আর প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন 5মবারের মতো। তার নেতৃত্বে স্বাধীনতার স্বপ্ন পূরণের পথে দেশ, এমনটাই মনে করেন দলটির শীর্ষ নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি তাদের শাসনামলে যুদ্ধাপরাধী ও রাজাকার আল বদরদের সাথে নিয়ে পাকিস্তানের দালাল হয়ে জনগণকে শোষণ অত্যাচার করেছে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার তিতাস নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে শুক্রবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির সময় ঋণখেলাপি বেশি ছিল দাবি করে আইনমন্ত্রী বলেন, এখন জনগণের উন্নয়ন মির্জা ফখরুল সহ বিএনপির সহ্য হচ্ছে না, সেজন্য তাদের মাথা খারাপ। দুই 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি সরকার বাংলাদেশ তারা শাসন করত, তখন তারা যুদ্ধ অপরাধী, রাজাকার, আল বদর এবং নিজেরা পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ করত, শাসন করত, অত্যাচার করত। আর এখনের চিত্র হচ্ছে যে বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে। এই জিনিসটা মির্জা ফখরুল আলমগীর সহ এই জিনিসটা বিএনপির সহ্য হয় না। দেশের বিভিন্ন জায়গায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। অনেক জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে, আবারও জারি হতে পারে 24 থেকে 48 ঘন্টার হিট অ্যালার্ট। 20 মে থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে বৃষ্টি কমেছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি, ফলে অস্বস্তি ও ভোগান্তিতে পড়েছেন মানুষ। রাজধানীর সড়কগুলোতে কমে গেছে মানুষ ও যানবাহনের চলাচল। আবহাওয়া অধিদপ্তর বলছে কাল শনিবার পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে। আর সারা দেশে 19 বা 20 মে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এরপর থেকে তাপমাত্রা কমে আসবে। এছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে 39.5 ডিগ্রি সেলসিয়াস। করেছি সেটি আজকে শেষ হচ্ছে। আমরা আশা করছি যে আজকে হয়তোবা আবারও 24 থেকে 48 ঘন্টা সময়ের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হতে পারে। মে মাসে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, যা থেকে কোনো একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এখন পর্যন্ত যে এরকম অবস্থা, তাতে আমরা এরকম জোরালো কোনো সম্ভাবনা দেখছি না। বাংলাদেশের অর্থনৈতিক দুরবস্থার সাথে বিশ্ব পরিস্থিতিকে দায়ী করা একটি ভুয়া যুক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, সরকার ও তাদের গোষ্ঠীভুক্ত কিছু ব্যক্তি লুটপাট ও টাকা পাচারের কারণেই দেশের অর্থনীতি ধ্বংসের পথে। মঈন খান দাবি করেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একটুও পরিবর্তন হয়নি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট।
7 জানুয়ারি নির্বাচনের দুদিন আগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা নবিউল্লাহ নবীর কারামুক্তিতে তার বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গ্রেপ্তারের পর নিজের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেন নবিউল্লাহ নবী। সেই বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এমনভাবে মানসিক নির্যাতন করেছে, আমাকে অন্ধকারে 2 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে তারা অন্ধকার করে বন্দি রেখেছিল। আর আমাকে বিভিন্ন শব্দ, গুলির আওয়াজ, ক্রস ফায়ারের আওয়াজ, বিভিন্ন মানুষকে পিটানো হচ্ছে এরকম শব্দ শোনানো হয়েছে, আমাকে ভীতি সন্ত্রাস করেছে। অনেক সময় আমি অজ্ঞানের মতন হয়ে গেছি তাদের এই মানসিক ভীতি সন্ত্রাসের কারণে। এ সময় ডক্টর আব্দুল মঈন খান বলেন, মিথ্যা অভিযোগে মামলা, গ্রেপ্তার ও নির্যাতন করে গণতন্ত্রকামী নেতাকর্মীদের দমন করা যাবে না। বলেন, দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই। আজকে আমেরিকাকে সমালোচনা সরকার করুক সেটা কথা নয়, আবার আমেরিকার পেছনে পেছনে সরকার ঘুরে সেটাও আপনারা দেখতে পেয়েছেন। বাস্তবতা আসলে এগুলো নয়। বাস্তবতা হচ্ছে এই যে মানুষের অধিকার এটা একটা চিরন্তন একটা আকাঙ্ক্ষা। যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে 2 দিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়েছে। বিশ্ব রাজনীতি বা অর্থনৈতিক পরিস্থিতির সাথে বাংলাদেশের বাস্তবতার কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিএনপির নীতি নির্ধারক বলেন, বিনা ভোটের সরকার সংশ্লিষ্টদের লুটপাটেই দেশের অর্থনীতির এই দুরবস্থা। বাংলাদেশ ব্যাংকে হাইস্টের মাধ্যমে $1 বিলিয়ন চুরি করার ব্যবস্থা হয়েছিল, সেটার সঙ্গে বিশ্ব রাজনীতির কী সম্পর্ক থাকতে পারে? আজকে বাংলাদেশ তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কালো চোরাই পথে ডলার কিনে বিদেশে পাচার করে দিচ্ছে, তার সঙ্গে বিশ্ব অর্থনীতির কী সম্পর্ক থাকতে পারে? কাজে এগুলো ভুয়া কথা সরকার বলে তারা নিজেদের দুর্বলতা একদিকে ঢাকতে চাচ্ছে, অন্যদিকে জনগণকে তারা ভাওতা দিতে চাচ্ছে। এসব করে তারা শেষ রক্ষা করতে পারবে। এরপর ডক্টর মঈন খান যান ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কারাবন্দী আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মালিবাগের বাসায়। এ সময় জুয়েলের মামলা পরিস্থিতি ও পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ডক্টর আব্দুল মঈন খান। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। তাপদাহে পুড়ছে পঞ্চগড়ের চা বাগান, ঝলসে গেছে চা গাছ, গাছের কুড়ি আর কচি পাতা। অতিরিক্ত সেচেও শেষ রক্ষা হচ্ছে না। খরার কারণে বেড়েছে পোকামাকড়ের উপদ্রব। মার্চের প্রথম দফায় সীমিত উৎপাদনের পর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় দফায় চা উৎপাদন মুখ থুবড়ে পড়েছে। চাহিদা মতো চা পাতা না পেয়ে বন্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি চা কারখানা। চলতি মৌসুমে পঞ্চগড়ের সমতলে চা উৎপাদন ব্যাহতের আশঙ্কা চা বোর্ড সহ কারখানা মালিকদের। পঞ্চগড় থেকে মোশাররফ হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের তৃতীয় চা অঞ্চল পঞ্চগড়ের চা বাগান। বর্তমানে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। চা বোর্ডের তথ্য মতে ভালো মানের চা উৎপাদনের উপযুক্ত আবহাওয়া 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। খরার কারণে চা গাছে লাল মাকড়সা সহ বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বেড়ে গেছে। পর্যাপ্ত পানির অভাবে শুকিয়ে যাচ্ছে চায়ের কচি পাতা ও কুড়ি। অতিরিক্ত খরচে সেচ দেওয়ার পরও ঝিমিয়ে পড়ছে বাগানের চা গাছ। ফলে চা পাতা উৎপাদন বন্ধ হয়ে গেছে বিভিন্ন চা বাগানে। আমাদের চা বাগান খুবই নষ্ট হয়ে যাচ্ছে খরার কারণে এবং পরিচর্যা করতে পারতেছি না। খরার কারণে পানি দিতে পারি না, পানি না দিতে পারে গাছ মরে যায়, ইয়া হয়। তারপর মনে করে সার ওষুধ পাই না দিতে, পাতার দাম পাই না। সঠিকভাবে সেচের ব্যবস্থা না থাকার কারণে আর পাতার দাম কম থাকার কারণে কৃষকগুলা একেবারেই চায়ের পরিচর্যা করতে পারে নাই, যার কারণে বাগানগুলা প্রায় নষ্টের মুখে। এই বছর অনাবৃষ্টির কারণে চা পাতাতে অনেক রোগবালাই সৃষ্টি হয়েছে। এভাবে খরা চলতে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব নয় বললেন চা কারখানার মালিকরা। এবার প্রচণ্ড খরাতাপের কারণে চায়ের উৎপাদন ব্যাহত হয়েছে। আর গতবারে চাষিরা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে, মূল্য কম পাওয়ার কারণে, চা পাতা যত্ন না নেওয়ার কারণে এবার প্রোডাকশন খুবই কম।
এখন পর্যন্ত আমরা আমাদের চাহিদা মতো পাতা পাচ্ছি না, বিশেষ করে এই বছর অতিরিক্ত খরা, আর বিশেষ করে এই সময় অনেক বৃষ্টি হয়, এবছর এখনও বৃষ্টি নেই। খরার কারণে উৎপাদন ব্যাহতের আশঙ্কা করে চা চাষিদের সেচ দেওয়ার পরামর্শের কথা বললেন চা কর্মকর্তা। অদূর ভবিষ্যতে যদি বৃষ্টিপাত হয় তাহলে পঞ্চগড়ের চা বাগানগুলি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আমরা গত বছর উত্তরাঞ্চল চা উৎপাদনের দ্বিতীয় অবস্থানে ছিলাম। আমরা আশা করছি যে এবছরও উৎপাদন মৌসুম শেষে সেই অবস্থান ধরে রাখতে পারবো। গত চা মৌসুমে পঞ্চগড়ে প্রায় 12,000 হেক্টর জমিতে রেকর্ড পরিমাণ 1,79,47,230 কেজি তৈরি চা উৎপাদন হয়েছে। এবার সে আশা ব্যাহত হওয়ার শঙ্কা চা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিনিময়ের মাধ্যমে বাঙালি সংস্কৃতি আরও ঋদ্ধ হবে। প্রতিমন্ত্রী কেরানীগঞ্জে হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র ও জাপান দূতাবাসের যৌথ আয়োজনে ক্যালিগ্রাফি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতি চর্চা উৎসাহ তৈরি করতে হবে। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির পাশাপাশি উদ্ভাবনী জ্ঞান অর্জনের সুযোগ দিতে হবে। তিনি বলেন, জাপানি ক্যালিগ্রাফি কর্মশালার মাধ্যমে জাপান বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন তৈরি হবে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি বলেন, সাংস্কৃতিক কার্যক্রম বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। স্কুল পর্যায়ের 100 শিক্ষার্থী ক্যালিগ্রাফি কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। বিখ্যাত জাপানি ক্যালিগ্রাফি শিল্পী সাতোকো আজুমা শিক্ষার্থীদের প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন। পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রতি বছর এসএসসি ও এইচএসসির ফলাফলে জেলা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে প্রতিষ্ঠানটি। খাগড়াছড়ির প্রতিনিধি এইচ.এম. প্রফুল্ল তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি শহরের উপকণ্ঠে সেনানিবাসের প্রবেশ মুখে 9.5 একর জায়গা নিয়ে 2005 সালে গড়ে ওঠে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। খেলার মাঠ, পার্ক, চারপাশের অপরূপ প্রকৃতি আলাদা মাত্রা দিয়েছে এই স্কুল ও কলেজটিকে। উন্নত যোগাযোগ ব্যবস্থা আর আবাসিক সুবিধার কারণে রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক শিক্ষার্থী এখানে লেখাপড়া করছেন। শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার মান নিয়ে খুশি অভিভাবক ও শিক্ষার্থীরা। শিক্ষার মান ভালো, পড়াশোনা ভালো, সবকিছু ভালো, আর শৃঙ্খলতাও ভালো, সব দিক দিয়ে আমাদের বাচ্চারা নিরাপদ। স্কুলে অনেক ভালো করে পড়াশোনা হয়। আপনি না পড়া পারলে শিক্ষকরা ভালো করে বুঝাই দেন। বাসায় গিয়ে আর আমাদের এক্সট্রা করে প্রাইভেট পড়া লাগে না। বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস আছে ওখানেও আমরা অনেক কিছু শিখতে পারি। সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের আওতায় খাগড়াছড়ি ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লক্ষ্য মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সকল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, দেশপ্রেম জাগ্রত করা। এসডব্লিউগুলো চেক করতেছি, ওরা ঠিকমতো বাসায় গিয়ে ওগুলো পড়তেছি কিনা এবং সেগুলো পারতেছি কিনা, কোনো বাচ্চা পিছিয়ে আছে কিনা। যেসব বাচ্চা পিছিয়ে আছে তাদেরকে নিয়ে আমরা এক্সট্রাভাবে টেক কেয়ার করার চেষ্টা করতেছি। অনেক লো জিপিএ রেজাল্ট নিয়ে আমাদের এখানে ভর্তি হয়ে বিগত কয়েক বছরে আমরা যে জিনিসটা দেখতেছি, এখান থেকে অনেক ভালো রেজাল্ট করে বাচ্চারা এখান থেকে বের হচ্ছে। শতভাগ পাস সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি জেলা, উপজেলা, বিভাগীয়, জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় সুনাম অর্জন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এখানকার অনেক শিক্ষার্থী প্রকৌশলী, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। অনেকে কর্মরত সামরিক বাহিনীতে। 17 জন সাবেক শিক্ষার্থী এই স্কুলে শিক্ষকতাও করছেন। আমি আমার নিজের প্রতিষ্ঠান খাগড়াছড়ি ক্যান্ট পাবলিক কলেজে একজন সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা হিসেবে কর্মরত আছি। আমি গর্ববোধ করি আমি এই প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র ছিলাম, যার কারণে এই প্রতিষ্ঠান আমার দুর্বলতার জায়গা। আমাদের সাথে অনেকেই শুধু এখানে শুধু এমন না যে বিভিন্ন ইউনিভার্সিটিতে শুধু গেছে টিচার হচ্ছে এমন না, ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক, ইঞ্জিনিয়ার অনেকে হচ্ছে বাইরেও পড়াশোনা করতেছে। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে বিশ্বমানের শিক্ষা দিয়ে, জানিয়েছেন অধ্যক্ষ। যারা দুর্বল ছাত্রছাত্রী আমরা সিলেক্ট আমরা বুঝতে পারি যে এরা দুর্বল ছাত্র এবং ছাত্রী, তাদেরকে নিয়ে আমরা বিশেষ ব্যবস্থা করি। এখানে ছাত্রাবাস আছে, সেখানে আমরা তাদেরকে রেখে সন্ধ্যার দিকে এক্সট্রা কোচিং দিয়ে তাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা
দূর করার চেষ্টা করি। জ্ঞানের আলোক বর্তিকা নিয়ে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিদেশি প্রভুদের পদলেহন করে সরকার দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে, মন্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরীর। সকালে ঝিনাইদহের শৈলকুপায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকারের অধীনে উপজেলা পরিষদ সহ সকল নির্বাচনে অংশ না নেয়ার দাবি জানিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে রাজশাহী জেলা বিএনপি। এ সময় নেতারা বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় না। সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান সুমন। দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন তিনি। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার বাধা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অন্য প্রার্থী শামসুল আলম। কক্সবাজার শহরে এক হোটেলে এ সংবাদ সম্মেলন হয়। নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল আল কায়সারকে ইঙ্গিত করে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী মুজিবুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এম আবদুল্লাহ জাহাজের দ্বিতীয় প্রকৌশলী খুলনার তৌফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছেন স্থানীয়রা। করিমনগর জনকল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা শেষে বিশেষ মোনাজাত করা হয়। ময়মনসিংহের অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। দিনব্যাপী নগরীর আলমগীর মনসুর মেমোরিয়াল মন্টু কলেজে জেলার ২,০০০ মানুষ এ সহায়তা পান। এদিকে বাগেরহাটের রামপালেও দিনব্যাপী চক্ষু সেবা দেয়া হয়েছে। উপজেলার বড়দিয়া হাজী আরিফ মাদ্রাসা মাঠে এ সেবা দেয়া হয়। নওগাঁয় গ্রামীণ ব্যাংকের মতবিনিময় সভা হয়েছে। সদর উপজেলা মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM সাইফুল মজিদ। রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ হাসিনা অনূর্ধ্ব 15 টি-20 মহিলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। স্থানীয় ক্রিকেট গার্ডেন মাঠে খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবু জাফর। জয়পুরহাটে দ্বিতীয় ফিডে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট শুরু হয়েছে। জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। দেশের বিভিন্ন জায়গায় তাপদাহ থাকবে আরো কয়েকদিন, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হতে পারে রবিবার থেকে। পঞ্চগড়ে তাপদাহে ঝলসে গেছে চায়ের চারা, মুখ থুবড়ে পড়েছে উৎপাদন। অর্ধেকের বেশি কারখানা বন্ধ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।